আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। প্রতিদিন তো কোনো না কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় কিংবা কোনো বিশ্লেষণধর্মী অথবা যেকোনো কিছুর যুক্তি খণ্ডন করা হয়। তবে আজকে একটা বিষয় নিয়ে কথা বলব যে বিষয়টি হচ্ছে একজন ছাত্রের বিষয় এবং একজন ছাত্র যখন অনেকটা আশা করে পড়াশোনা করে, আ যখন কর্মক্ষেত্রে গিয়ে কর্ম পায় না, সেই ক্ষেত্রে তার মনের অবস্থাটা কি হবে? এবং একজন ছাত্র যখন তার ছাত্রত্ব শেষ করার পরে যখন কর্মজীবনে যাবে, যখন সে যে বিষয়টার উপরে পড়াশোনা করেছে সেই বিষয়ভিত্তিক চাকরি না পেয়ে যখন কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অথবা কোনো প্রতিষ্ঠানে, হ্যাঁ? প্রতিষ্ঠানে কলুর বলদের মতো খাটবে। কেন খাটতেছে, কি জন্য খাটতেছে সে নিজেও বুঝতেছে না। অথচ যার যেই কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে যে বাংলাদেশের যেই সরকারি কর্ম কমিশন, একটা সংস্থা আছে বাংলাদেশের কর্ম কমিশন, বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় আছে। তাদের কাছে একটা প্রশ্ন যে এই যে এতদিন ধরে এত আন্দোলন, সংগ্রাম, লড়াই হলো, সবাই সবাইকে দোষছেন। আচ্ছা, একজন ছাত্র যখন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলো, সেই সাবজেক্টে চাকরি না করে অন্য কর্মক্ষেত্রে কর্ম করছে, এর দায় কি সরকারি কর্ম কমিশন নেবে? নাকি এর দায় নিবে আমাদের যে সাবেক, আপনাদের কথায় যে সাবেক এবং আমাদের কথায় যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জনগণের ভোটে নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দোষী হবেন? নাকি দোষী হবেন বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের যিনি ঊর্ধ্বতন আছেন তিনি? এবার আসছি মূল প্রবন্ধে। আমি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম কামাল। আমি অনেক আশাবাদী ছিলাম। আমি যখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে ট্রেড কোর্স করি, আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশে আ ভালো মানের কারখানা তৈরি হবে। আমি সরকারি সহযোগিতা পাবো কিংবা বাংলাদেশী একটা দেশীয় ব্র্যান্ড আমি গাড়ি তৈরি করব। অথবা দেশের বাজারে কম টাকায় বাংলাদেশী পণ্য আমি দিব। ওয়ালটন বলেন আর বাংলাদেশে যেকোনো নামি-দামি ব্র্যান্ড বলেন, চায়না কিংবা ভিয়েতনাম কিংবা জাপান অথবা ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা গাড়ি বাংলাদেশে এনে বিক্রি করছে। মেড ইন বাংলাদেশ বাংলাদেশে তৈরি হলে মেড ইন বাংলাদেশ হচ্ছে, কিন্তু কাঁচামালটা তো বাংলাদেশী না। আর আমাদের ডিজাইনটা বাংলাদেশের না। আমাদের শ্রমটা বাংলাদেশের না। তো শ্রমবাজারে যে সকল একটা সামান্য নাট, বোল্ট কিংবা একটা ইঞ্জিন চেসিস তৈরি করতে আমাদের বিদেশীদের কাছ থেকে ভিক্ষা এনে বাংলাদেশে সংযোজন বিয়োজন করে ইন্ডাস্ট্রি তৈরি করা হয়, সেই ইন্ডাস্ট্রিকে কিন্তু দেশীয় ইন্ডাস্ট্রি বলা যায় না। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে, দেশীয় মেকানিজমে, দেশীয় যন্ত্রপাতি দিয়ে যখন আপনি টুলস তৈরি করবেন অথবা একটা ইঞ্জিনের পার্টস তৈরি করবেন অথবা একটা ইঞ্জিন তৈরি করবেন অথবা একটা চেসিস তৈরি করবেন অথবা একটা বডি ফ্রেম থেকে শুরু করে আদার্স যে ইকুইপমেন্টসগুলি আছে এগুলো যখন আপনারা তৈরি করবেন, তখন আমরা মনে করব যে এটা আমাদের দেশীয় পণ্য। এবং আন্তর্জাতিক বাজারে সাথে এখন বর্তমানে যে সকল আধুনিক প্রযুক্তির গাড়ি আছে, সেই সকল গাড়ি কিন্তু বাংলাদেশে তৈরি করা সম্ভব। আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, গত ১১ বছর যাবৎ আমি আশা নিয়ে আছি। একবার আশার আলো পেয়েছিলাম যে আমি ইন্ডাস্ট্রিয়াল আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টে পড়াশোনা করতে হলে রিসার্চের জন্য অনেক টাকার দরকার। সরকারিভাবে সহযোগিতা যদি না করে, সেক্ষেত্রে বাংলাদেশের ইঞ্জিনিয়ার্সরা কখনোই বিশ্ব মানের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির সাথে কিন্তু ওই যে টেক্কা দেওয়া, সেই টেক্কাটা দিতে পারবে না। আমি আমার এই অংশে আমি আমার কথাটি আমি আপনাদেরকে এইজন্যই বলছি। দেখেন, বিগত ১১ বছর আমি যে কয়টা জব ইন্টারভিউ দিয়েছি, কোনটাই অটোমোবাইল রিলেটেড ছিল না। অটোমোবাইলের কোনো জবের জন্য আমাকে ডাকা হয়নি। অ্যান্ড অটোমোবাইল জবের জন্য যখন আমি এপ্লাই করছি, তখন আমাকে ২০ দিন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটা চাচ্ছে। অথচ বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স অটোমোবাইলের পরে আপনাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে অটোমোবাইলটা কিন্তু পরিপূর্ণ হয় না। অটোমোবাইল সাবজেক্টটা নিয়ে পড়তে হলে আপনাকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেতে হবে কিংবা আমেরিকাতে যেতে হবে অথবা অস্ট্রেলিয়াতে যেতে হবে। সো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স টা যেহেতু বাংলাদেশে বিসিন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নাই, এমএসসি নাই, আমাদের যে সায়েন্সের যে টপ যেগুলা বলে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যদি ওয়ার্ল্ডের মধ্যে ইঞ্জিনিয়ারিং এর টপ সাবজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশে কেন এই টপ সাবজেক্টের উপরে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না যারা ডিপ্লোমা প্রকৌশলী যারা আছেন? আপনাদের কাছে কি আছে এর সমাধান? আমাদের যারা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ করছেন বর্তমানে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কাজ করছেন, আপনারা কি জানেন বিষয়টা? যে বাংলাদেশের কি পরিমাণ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা আজ বৈষম্যের শিকার হয়েছে? আপনারা কি জানেন যে বাংলাদেশে কর্ম কমিশনে উচিত ছিল যে বাংলাদেশে যে কয়টা পলিটেকনিক ইনস্টিটিউট আছে কিংবা আপনার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোর কর্মক্ষেত্র এবং কর্মপরিধি ওই যেই সাবজেক্ট বিষয়টা নিয়ে বিষয়ভিত্তিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা, সেই বিষয়টার উপরে আসলে তাদের জানা উচিত যে বাংলাদেশে এই সেক্টরটা তৈরি করা যায় কিনা। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে যানবাহন আছে, যেই যানবাহন মেরামত থেকে শুরু করে যানবাহনের ত্রুটি বিচ্যুতি হলে রক্ষণাবেক্ষণ এবং যানবাহনের স্থায়িত্ব বৃদ্ধির জন্য কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার দরকার, দক্ষ টেকনিশিয়ান দরকার এবং মেকানাইজড একটা ওয়ার্কশপ দরকার। অনেক প্রকল্প আছে সরকারের যেখানে এই ধরনের সমস্যার সমাধান আছে, তাদের ওয়ার্কশপ আছে, ম্যান পাওয়ার আছে। কিন্তু বাংলাদেশের কর্ম কমিশন কিন্তু বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানের জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র নিয়োগ নিচ্ছে না, টেকনিশিয়ান নিয়োগ নিচ্ছে না। প্রারম্ভিক প্রথমে ফোরম্যান অথবা টেকনিশিয়ান হিসেবে জয়েন করতে হয়, তারপর হচ্ছে একজন দক্ষ মেকানিক্স থেকে কিন্তু একজন দক্ষ যে প্রকৌশলী তিনি কিন্তু কর্মক্ষেত্রে সুযোগ পান।
তো এই ধরনের প্রহসন যারা বৈষম্য নিয়ে আজকে কাজ করতেছেন তাদের কাছে অবশ্যই আমরা এটা চেতে পারি। আমরাও কিন্তু বৈষম্যের শিকার, বিগত 11 বছর যাবত যেহেতু বৈষম্যের শিকার। আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেন জব করব? আমি একটা ফুটবল ডেলিভারি ম্যান কেন হব? আমি পাঠাও উবার কেন চালাতে হবে আমাকে? ইভেন আমাকে কেন একটা সেলস ম্যানেজার হিসেবে কাজ করতে হবে অথবা একটা সেলস রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করতে হবে? আমি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সো আমার কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা সেটা নিয়ে কাজ করা। এই বিষয়টি যতদিন সমস্যার সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমরা বুঝবো না এবং জানবো না যে আদতে আমাদের বৈষম্যটা কোথায় হচ্ছে। এই দায় এই দোষ যদি আপনার যিনি দেশের প্রধান অথবা যারা দেশের মন্ত্রী কিংবা উপমন্ত্রী কিংবা সচিব পর্যায়ে যারা আছেন তাদেরকে যদি দোষারোপ করি তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু একটা আমি বলবো যে এখন বর্তমান সময়ে একটা জাতীয় সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা যে আমাদের যে পরিমাণ ম্যান পাওয়ার আছে, যেমন 8 থেকে 10 লাখ আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করা স্টুডেন্ট আছে, যেমন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে এই সাবজেক্ট আছে, এবং বাংলাদেশের যে কয়টা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে। যদি আমাদের সঠিক কর্মক্ষেত্র আপনারা তৈরি করতে না পারেন, আপনারা যদি সত্যি বৈষম্য নিয়ে কাজ করে থাকেন, আমাদের কর্মক্ষেত্র আগে সৃষ্টি করেন, আমাদেরকে কর্মমুখী করেন, আমাদের বেকারত্ব দূর করেন। আজ আমরা যারা গ্রামে এসে বসে আছি, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা শহরে আপনার হকারি করছে, ফেরিওয়ালা হয়েছে, কেউ কেউ চায়ের দোকানে কাজ করছে, কেউ হোটেল রেস্টুরেন্টে কাজ করছে, কেউ পাঠা উবার চালাচ্ছে, কেউ অটোরিকশা চালাচ্ছে, কেউ বাসা বাড়ির যে আপনার কি বলে এটাকে যে হাউস ড্রাইভার হিসেবে কাজ করছে। তা একজন মানে ইনস্টিটিউটে যখন পড়াশোনা করে এবং 4 বছরে একটা ডিগ্রি ডিপ্লোমা একটা ডিগ্রি হয়ে থাকে, তো একটা 4 বছরের অনার্স সমতুল্য পৃথিবীতে অনার্স সমতুল্য হলো, বাংলাদেশে কিন্তু শিক্ষার কদর নাই। যদিও আমরা 14 গ্রেড বলা হয়, 14 গ্রেডেও কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হয় না। সো এই যে ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে যে প্রহসনটা করছে মানে এই যে জাতির সাথে যে একটা মানে অন্ধত্ব এবং বোকামি, এবং আমাদের কর্মক্ষেত্র কর্মসেক্টর সম্পর্কে মানুষ এখনো অবগত না। অথচ ব্রিটিশ আমল থেকে এই সাবজেক্টটা বাংলাদেশে কিন্তু সুপরিচিত, এবং জার্মান যারা টেকনোলজিস্ট আছে তারা বাংলাদেশে এসে এই সাবজেক্টটাকে মানে তারা চালু করেছে। সুইডিশরা এটা নিয়ে কাজ করেছে, অথচ আমরা জানিই না অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা আসলে কি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার সমস্যার সমাধান যদি কারো জানা থাকে আমার ইনবক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।